ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বিদেশি সওদাগর। একদিন দারুণ এক গরমে এক সওদাগর পথে যাচ্ছিলেন। হাঁপাতে হাঁপাতে বিরাট এক গাছের তলায় এসে বসলেন। সে আর গরমে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল, হাঁটতে পারছিল না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। এমন সময় হঠাৎ তার নাকে এলো এক সুবাস, যেন গোলাপ জলের গন্ধ। প্রাণ ভরে যায় সেই গোলাপ জলের গন্ধে। গ্রীষ্মর দাবদাহে সওদাগরের কি কষ্টই হচ্ছিল। গোলাপ জলের গন্ধ যেন তার আত্মাকে, তার প্রাণকে আলাদা শান্তি দিল। সওদাগর হঠাৎ গোলাপ জলের গন্ধের সুবাসকে অনুভব করে এগোতে লাগল। দেখল সামনেই একটি বিশাল বড় বাড়ি। সেই বাড়ির বাগানে রয়েছে অসংখ্য গোলাপের ফুল। সেই মিষ্টি গন্ধই যেন ভেসে আসছে হাওয়ার মাধ্যমে। সেই গন্ধই গোলাপ জলের অনুভূতি তাকে করিয়েছিল। তবে শুধু গোলাপ নয়, কত বিচিত্র নানা বর্ণের বাহারি সব ফুল। দুই চোখ জুড়িয়ে যায় দেখলে। এমন সাজানো গোছানো বাগান সে বড় একটা দেখেনি। সাধারণত এত বড় বড় বাগান অনেক বড় লোকেদের থাকে। এই বাড়িটিও দেখে সেরকমই কারো মনে হয়। কত বাগানে নানা ফুল, কত পাখি, কত ফল গাছ। কি সুন্দর এই বাগানের রূপ! কি গন্ধ এতে ছড়িয়ে রয়েছে! গ্রীষ্ম যেন এই বাগানের ধারে পাশে এসে আবার ফিরে যাচ্ছে। ছুঁইতে পারছে না এই বাগানটিকে। স্নিগ্ধ শান্ত ছাওয়ায় ভরা গোটা বাগান। সওদাগর একটু বাগানের ভেতরে প্রবেশ করে একটি গাছের তলায় বসল। তার গলা শুকিয়ে কাঠ হয়েছিল, সেই শুকনো ভাব আর নেই। এই শীতল ছায় বসার পর তার গলার মধ্যে শুকনো ভাবটিও কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। আলাদা এক শান্তি। চারিদিকে সুন্দর ফুলের সুবাস। গোলাপের গন্ধটা বেশি প্রকট তার মধ্যে। আর জলের যেন প্রয়োজনই লাগছে না। বাতাসের শীতলতা আর গোলাপের গন্ধ সেই তৃষ্ণাকে যেন অনেকটাই মিটিয়ে দিয়েছে। চোখ জুড়িয়ে গেল সওদাগরের। সেখানে বসে একটু জিরিয়ে নিল। কিছুক্ষণ পরে যখন তার চোখ খুলল, একটি মিষ্টি ছোট্ট ছেলে তার সামনে দাঁড়িয়ে। সওদাগর ছেলেটিকে দেখে ভয় খেয়ে গেল। ছেলেটি কিন্তু সওদাগরকে দেখে হাসি দিল। সওদাগর বুঝতে পারল নিশ্চয়ই এই বাড়ির মালিকের ছেলে এখানে এসেছে, তাকে দেখতেও পেয়ে গেছে। সওদাগর উঠে চলে যাচ্ছিল। ছেলেটি হাত ধরে টান দিল, বলল, দাঁড়াও না, এখানে কিছুক্ষণ থাকো। এতক্ষণ তো তুমি বাইরে এত রোদে বসেছিলে। চলো আমার বাড়ির ভেতরে, সেখানে তুমি জল পান করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, তারপর তুমি যেও। সওদাগরের হাত ধরে টেনে ছেলেটি নিয়ে গেল বাড়ির ভেতরে। ছকছকে তকতকে তাক লাগানো, সাজানো গোছানো ভীষণ বড় বাড়ি। কত দাস দাসী রয়েছে, সবাই খোরাখুরি করছে। ছেলেটি নিশ্চয়ই মালিকের ছেলে। ছেলেটিকে দেখে কেউ কোনো কথা বলার সাহস পেল না। ছেলেটি সওদাগরকে টেনে নিয়ে গেল বিশাল বড় এক কক্ষের মধ্যে। সেই কক্ষের মধ্যে একদিকে কত সারি সারি খেলনা সাজানো তার। বোঝা গেল এটি এই ছোট বালকেরই কক্ষ। দুইজন দাসী এসে বলল, তা বাবু, এটি কে? সে বলল, এটি আমার বন্ধু, তোমরা যাও, ওনার জন্য খাবার নিয়ে এসো। দাসীরা হ্যাঁ বলে চলে গেল। সওদাগরের জন্য সুন্দর সুন্দর খাবার এবং পানীয় প্রস্তুত করে আনা হলো। সওদাগরকে ছেলেটি বলল, আগে হাত ধুতে হয়। মা বলে হাত ধুয়ে খাবার খেতে হয়। তুমি আগে হাতটা ধুয়ে নাও, তারপর খেও। সওদাগর ছেলেটির মিষ্টি কথা শুনে হেসে হাত ধুতে গেল। হাত ধুয়ে এসে সে আগে অনেকটা জল পান করল। তৃষ্ণায় তার গলা তো শুকিয়েছিল। গোলাপের সুন্দর সুবাস সে তৃষ্ণা তো মিটিয়েছিল, কিন্তু জল যে জীবন। জীবন আর জল দুই সমান। তাই জল পান করে আলাদা এক পরিতৃপ্তি লাভ করল সওদাগর। তারপর খাবারে হাত দিল। সুন্দর সুন্দর খাবার খেয়ে তার পেট আর মন দুটোই শান্তি পেল। সওদাগর ছেলেটিকে বলল, তা তোমার বাবা মা কোথায় আছে? ছেলেটি বলল, আমার বাবা নেই, আমার মা আছে। আমার মা মন্দিরে পুজো করছে। পুজো শেষ হওয়ার পর উনি দুপুরের খাবার গ্রহণ করেন।
মায়ের অনেক লম্বা পুজো। সকাল থেকে মা পুজো করতে শুরু করে, একবারে দুপুর হয়ে যায়। দুপুরে পুজো সেরে তিনি আগে প্রসাদ গ্রহণ করে খাবার খান। সওদাগরের দিকে তাকিয়ে ছেলেটি বলল, দাঁড়াও, আমার মায়ের সাথে তোমার পরিচয় করাবো, কিন্তু তুমি তার আগে একটু বিশ্রাম নিয়ে নাও। সামনেই বিশাল বড় এক পালঙ্ক ছিল। পালঙ্কের ওপরে এক নরম কোমল গদি, তার উপর সুন্দর কত রকমের কলকা করা শৌখিন কাজে ভর্তি একটি চাদর পাতা। চাদরটি অনেক চকমক করছে। সওদাগরকে দেখিয়ে দিল ছেলেটি, বলল, ওই পালঙ্কে গিয়ে তুমি বসো, ওখানে তুমি শুয়ে পড়বে। সওদাগর তাড়াতাড়ি গিয়ে পালঙ্কে বসলো। দেখলো কি নরম পালঙ্ক! এত সুন্দর পালঙ্ক সে জীবনেও দেখেনি। তারপর শুয়ে পড়ল। শুতেই তার চোখ যেন বুজে এলো। ছেলেটি ঘর থেকে বেরিয়ে গেল। সওদাগরও কিছুক্ষণ বিশ্রাম নিল। বেলা গড়িয়ে বিকেল নামলো। তখন হঠাৎ ছেলেটি তার মাকে টানতে টানতে সওদাগরের ঘরের দিকে নিয়ে আসছে। পায়ের শব্দ শুনে আর চিৎকার শুনে ছেলেটির গলার আওয়াজে সওদাগরের ঘুম ভাঙল। সওদাগর উঠে বসল। এমন সময় ছেলেটি তার মাকে, চলো না মা, চলো না মা, আমার বন্ধুর সাথে দেখা করবে, বলতে বলতে টানতে টানতে নিয়ে আসছে। সওদাগরের ঘরে এসে যেই ছেলেটি আর তার মা প্রবেশ করল, সওদাগরকে দেখে তো তার মা অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। ছেলেটির মা যেন হতবাক হয়ে পড়েছে, কোনো কথাই বলতে পারছে না। এমন সময় সওদাগর হঠাৎ ছেলেটির কাছে এসে বলল, ইনি বুঝি তোমার মা? ছেলেটির মা বলল, তুমি আমায় চিনতে পারছো না? কোথায় গেছিলে তুমি আমাদের ছেড়ে? সওদাগর তো আকাশ থেকে পড়ল। এই কি কথা, কি বলছে? সওদাগরের হাত ধরে টানতে টানতে নিচের ঘরে নিয়ে গেল সেই ছেলেটির মা। দেখালো দেওয়াল ভর্তি কত সুন্দর সুন্দর তাদের বিয়ের ছবি। সওদাগরের ছবি রয়েছে ওই মহিলার সাথে। সওদাগর নিজেই দেখে বুঝে উঠতে পারল না এ কি গল্প। সওদাগরের কিছুই মনে পড়ল না। সওদাগরকে আবার সেখান থেকে টানতে টানতে নিয়ে গেল ঘরের মন্দিরে। সেই মন্দিরে মহাদেব রয়েছে। সওদাগরের দিকে তাকিয়ে সেই ছেলেটির মা বলল, তোমার কি কিছুই মনে পড়ছে না? তুমি ব্যবসা করতে যাব বলে কোথায় গেছিলে? কত বছর হয়েছে তোমায় আমি আর খুঁজে পাইনি। কত চেষ্টা করেছি। সেই যে তোমার জাহাজ ডুবে গেছিল, খবর এসেছিল, তারপর থেকে তোমাকে আমি কোথাও পাইনি জানো। কত খুঁজেছি। মন্দিরে মহাদেবকে দেখে আর পুরানো সব ছবি দেখে সওদাগরের মাথায় যেন হালকা হালকা করে কিছু একটা ভেসে উঠছিল। সওদাগর বুঝতে পারছিল কিছু পুরানো স্মৃতি হয়তো তার মাথায় নাড়া দিচ্ছে। সে ভালো করে বুঝতে পারছিল না। চোখের সামনে ভেসে ওঠা কিছু আবছা ছবিকে সে পরিষ্কার করে দেখতে পাচ্ছিল না। কিন্তু এইটুকু সে বুঝতে পারল, এই নারী মিথ্যে কথা বলছে না। তার মনের মধ্যেও কিছু ছবি ভেসে উঠছে। সওদাগর বলল, আপনি আমাকে পুরোটা পরিষ্কার করে বলুন। সওদাগরের সামনে সে নারী বলল, আপনি কি? তুমি বলো। আমি তোমার স্ত্রী, ও তোমার ছেলে। তুমি, ও যখন 1 মাসে ছিল তখন বাণিজ্য করার জন্য জাহাজে করে সমুদ্র পার হয়ে দূর দেশে যাওয়ার জন্য পাড়ি দিয়েছিলে। মাঝে কয়েক মাস পর খবর এলো তোমার জাহাজ নাকি ডুবেছে। তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কত খুঁজেছি তোমায়, বুঝতে পারিনি তুমি সমুদ্রের জলে তলিয়ে গেছো নাকি বেঁচে আছো। কত খোঁজাই খুঁজেছি, কোথাও পাইনি। সেই থেকে আমি প্রতিদিন মহাদেবের কাছে প্রার্থনা করতাম, পুজো করতাম। প্রতিদিন আমি তোমার জন্য অপেক্ষা করে মহাদেবকে বলতাম তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজ দেখো, কত বছর পর আমি আবার তোমায় পেলাম। মহাদেব আমার ডাক শুনেছেন। সওদাগর অবাক হয়ে গেল। সে ছেলেটির দিকে তাকিয়ে দেখল সত্যি ছেলেটি তো তার মতোই দেখতে। যেন হালকা মুখের ছাপ ছেলের মধ্যেও রয়েছে, বাবার মতো। ছেলেটির দিকে তাকিয়ে সওদাগর এক দৃষ্টিতে দেখতে লাগলো আর ভাবল, এতক্ষণ ছেলেটির সাথে কত কথাই বলেছে, কিন্তু এইসব তো মনে হয়নি। এতটা লক্ষ্য করে তো দেখেনি। সওদাগরের এত বড় বাড়ি, এত দাস দাসী, এত ধনী, এত সুন্দরী স্ত্রী। সওদাগর অবাক হয়ে চেয়ে রইল স্ত্রীর দিকে আর পুত্রের দিকে। সওদাগরের স্ত্রী তখন বলল, তুমি এতগুলো দিন কোথায় ছিলে? তুমি কি সংসার পেতেছ? সওদাগর বলল, না না, আমি সংসার কোথাও পাতিনি।
আমি তো কিছুই মনে করতে পারছি না। আসলে অনেকদিন আগের ঘটনা। আমি মনে হয় সেই জাহাজডুবি হওয়ার পর কোনো এক অজানা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম। তারপর আমার স্মৃতিশক্তিও মনে হয় হারিয়ে গেছে। আমার কেউ নেই জানো তো। আমার বাবা-মা কেউ নেই। আমার পরিবারেও কেউ নেই। আমি একা একাই ঘুরি। যতটুকু বাণিজ্য করি, সেই বাণিজ্য করে টাকা উপার্জন করে আমি নিজের জীবন চালাই। এই দেশেও আমি কাজের জন্যই এসেছিলাম। বাণিজ্যের বুদ্ধি আমার মধ্যে কি করে এসেছে তা আমি জানতাম না। আমার বাড়ি ঘর দোর বাবা মা কেউ নেই, কিন্তু আমার মধ্যে সেই বাণিজ্য করার দক্ষতা আর শিক্ষাটা রয়ে গেছে। সেই বাণিজ্যের শিক্ষা দিয়েই আমি নিজের পেটটা চালিয়ে নিই আর দেশে দেশে ব্যবসা করে বেড়াই। সওদাগরের স্ত্রী তার ছেলেকে ডেকে বলল, এই যে, এই তোর বাবা। তুই বলতিস না ছোট থেকে, বাবা কোথায় বাবা কোথায়? তোর বন্ধুই তোর বাবা। ছেলেটি সওদাগরকে জড়িয়ে ধরল। সওদাগরও নিজের ছেলের টান উপলব্ধি করতে পারল। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সওদাগর খুব খুশি হলো তার স্ত্রী এবং ছেলেকে পেয়ে। ধীরে ধীরে সওদাগরের চোখের সামনে স্পষ্ট হতে লাগলো পুরানো স্মৃতিগুলো। সওদাগর নিজের স্ত্রী আর ছেলেকে নিয়ে এরপর সুস্থ এক জীবনে ফিরে এলো। তার মনে পড়ল পুরানো সব কথা। দিন পেরোনোর সাথে সাথে তার স্মৃতিগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে তার চোখের সামনে ভাসতে লাগলো। সওদাগর নিজের স্ত্রীকে পরে চিনতে পারল, আর ছেলেকেও। এরপর সওদাগর ঠিক আগের মতো স্ত্রী আর সন্তানকে নিয়ে সুখে জীবনযাপন করতে লাগলো।